দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সীমানাটা আমরা এবার একটু দেখে নিই। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের একদম সব থেকে দক্ষিণে যে জেলাটা। দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা, পশ্চিম দিকে হচ্ছে এই যে ভাগীরথী হুগলি নদী, এবং পূর্ব মেদিনীপুরও বলতে পারো ভাগীরথী হুগলি নদী, এবং পূর্বে হচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ হচ্ছে বঙ্গোপসাগর। আরেকবার বলে নিই, দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম দিকে হচ্ছে ভাগীরথী হুগলি নদী, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে বাংলাদেশ। এই জেলার নিচে মানে অধিকাংশ জায়গাটাই কিন্তু নিচু জলাজমি, সমুদ্র তীরবর্তী জমি, তো এখানে খুবই নিচু জমি এবং এটা কৃষিপ্রধান অঞ্চলের অন্তর্গত এবং সমভূমি তো বটেই। এবার তোমাদের আরেকবার এটা দেখিয়ে নিই একটু। এখানে কিন্তু পুরো উপকূলবর্তী অঞ্চল যেটাকে বলি আমরা, যেটা আমি বলেছিলাম তোমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এটা হচ্ছে আমাদের উপকূলবর্তী এলাকা। এবার উপকূলবর্তী এলাকা বলে আমি আগে বলেছিলাম তোমাদের যে এখানে কিন্তু বৃষ্টিপাত তো খুবই বেশি হয়, ভালোই হয়, এবং সব থেকে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় মাঝে মাঝে ঘূর্ণিঝড়। কিছুদিন আগে ইয়াস ঘূর্ণিঝড়ের ধাক্কায় দীঘা তো তছনছ হয়েইছে, এবং এই উপকূলবর্তী এলাকা যেগুলো কাকদ্বীপ, বকখালি, এইসব জায়গারও কিন্তু খুব ক্ষতি হয়েছে। এবং যেহেতু সমুদ্রের নোনা জল সেগুলো ঢুকে আসে, আর এখানকার নদী হচ্ছে ইছামতি, বিদ্যাধরী, মাতলা, ঠাকুরান ইত্যাদি নদীগুলোর একটা বৈশিষ্ট্য আছে। এবার তোমাদের একটুখানি নদীগুলো সম্বন্ধে একটুখানি বলতে ইচ্ছা করছে। এর আগে আমি যখন পড়িয়েছি এই যে গঙ্গা নদী, মানে পশ্চিমবঙ্গকে তো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ এই দুটো ভাগে ভাগ করেছে। এখানকার যে নদীগুলো আমি তোমাদের বলেছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ইত্যাদি নদীগুলো সমস্ত নেপাল, সিকিম, ভুটান এইসব জায়গার পাহাড়ি অঞ্চল থেকে আসছে, অর্থাৎ হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে আসছে। এগুলো কিন্তু বরফ গলা জল এবং হিমবাহ থেকে সৃষ্টি বলতে পারো, বা বরফ গলা জল। এগুলো তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক ইত্যাদি নদীগুলো। এইবার আমি এর পরে যেগুলো পড়িয়েছি, এর পরে যে বিভাগগুলো পড়িয়েছি, সেখানে অজয়, দামোদর, ময়ূরাক্ষী ইত্যাদি নদীগুলো সব এই ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চল থেকে আসছে। তার মানে এগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী। এখানে যদি বরফ গলা জলে পুষ্ট নদী হয়, তাহলে এই অজয়, দামোদর, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা এগুলো সবই মালভূমি অঞ্চলের নদী, এবং এগুলো কিন্তু বর্ষার জলে পরিপূর্ণ। অর্থাৎ যখন বৃষ্টি পড়ে তখন নদীগুলোতে খুব জল থাকে, কিন্তু গরমকালে সেই নদীর জলগুলো শুকিয়ে যায়, যেগুলো এখানকার নদীগুলোতে একেবারেই হয় না। কেননা বরফ গলা জল সারা বছরই জলের উৎস থেকে, মানে বরফ গলা জল থেকে এখানে সারা বছরই নদীতে জল থাকে, কিন্তু এখানকার নদীগুলোতে সেটা থাকে না। আর এখানকার যে নদীগুলো, দক্ষিণ চব্বিশ পরগনার নদীগুলো, যে নদীগুলোর নাম আমি এখন বললাম, ইছামতি, বিদ্যাধরী, ঠাকুরান, পিয়ালি, মাতলা, এগুলো সব জোয়ারের জলে পুষ্ট নদী। ঠিক আছে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, খুব ভাঙা ভাঙা তটগুলো, এবং এখান থেকে কিন্তু অনেকগুলো নদী এখান থেকে এসে পড়েছে। এবার জোয়ারের জলে পুষ্ট নদী সম্বন্ধে একটুখানি বলি। এর আগে দুটো নদী বললাম, বর্ষার জলে পুষ্ট নদী আর বরফ গলা জলে পুষ্ট নদী। জোয়ারের জলে পুষ্ট নদী কিরকম? যখন সমুদ্রে, এর আগে তোমাদের জোয়ার ভাটা সম্বন্ধে একটুখানি বুঝিয়েছি, যখন জোয়ার আসে তখন এই নদীগুলোতে খুব জল হয়ে যায়। আবার যখন ভাটা হয় তখন এই নদীগুলোর জল আবার সমুদ্রের দিকে চলে যায়। এটা জোয়ার ভাটা তো তোমরা জানো, সূর্য, চাঁদ আর পৃথিবীর আকর্ষণের ফলে তো জোয়ার ভাটা হয়। তাহলে এই অঞ্চলের যে নদীগুলো, সেগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট নদী। তাহলে একটু খেয়াল করো, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক ইত্যাদি নদীগুলো হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। অজয়, ময়ূরাক্ষী, দামোদর, সুবর্ণরেখা, কংসাবতী এগুলো হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী, এবং ইছামতি, মাতলা, কালিন্দী, ঠাকুরান, পিয়ালি, মাতলা ইত্যাদি নদীগুলো জোয়ারের জলে পুষ্ট নদী। আশা করি এই তিন ধরনের নদী পশ্চিমবঙ্গের নদ নদী, এটা আমি বোঝাতে পেরেছি। এবার এখানেও কিন্তু চাষবাসটা খুব যে ভালো হয় তা নয়, মোটামুটি ধরো ধান ইত্যাদি চাষ হয়, কিন্তু এখানে নোনা জলের আধিক্য থাকায় চাষ যে খুব ভালো হয় তা নয়। এখানকার মানুষ অধিকাংশই কৃষিজীবী, কিন্তু মৎস্যজীবী মানুষ প্রচুর আছে। কেননা উপকূলবর্তী অঞ্চল, যেরকম ভাবে দীঘাতেও অনেক মৎস্যজীবী মানুষ আছেন, তেমনি এখানেও কিন্তু মৎস্যজীবী অনেক মানুষ বসবাস করেন, যারা সমুদ্রে মিন ধরতে যান, ছোট ছোট মাছ ধরতে যান,
এছাড়া অন্যান্য মাছের সোর্স তো রয়েছে সমুদ্র থেকে, এবং অন্যান্য নদীর জলগুলো থেকেও মাছ ধরতে যান। এখানকার সব থেকে বিশেষত্ব সেটা হচ্ছে সুন্দরবন। এর আগে আমরা সুন্দরবন সম্বন্ধে একটু একটু জেনেছি। সুন্দরবন হচ্ছে এই যে বদ্বীপ অঞ্চলের অন্তর্গত একটা বিরাট অরণ্য, সুন্দরী গাছের অরণ্য। গাছটার নামটাও খুব সুন্দর, সুন্দরী গাছের অরণ্য। এছাড়া গেওয়া, হেতাল ইত্যাদি অনেক ধরনের গাছ আছে। এগুলো একটা বিশেষত্ব আছে, যেগুলো শ্বাসমূল আছে। আমি বিজ্ঞানে তোমাদের পড়িয়েছিলাম যে তারা জলের মধ্যে থেকে তাদের মূলগুলো উপরে উঠে থাকে, তারা সেইভাবেই শ্বাসকর্য চালায়। সব মূল তো আমরা সাধারণত জানি মাটির নিচে যায়, এই সুন্দরী গাছের শ্বাসমূলগুলো জলের উপরে ভেসে থাকে। এবং এই যে ঘন গহন অরণ্য, এখানে একটা বিশ্বের ভয়ঙ্করতম পশু এবং হিংস্রতম পশু থাকে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা হীরক রাজার দেশেতে সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি। এছাড়া তো তোমরা চিড়িয়াখানায় গিয়ে এরকম হলুদ আর কালো ডোরাকাটা বাঘ তোমরা দেখেইছ। তো এইটার জন্য কিন্তু এই সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনা খুব খুব বিখ্যাত সারা পৃথিবীতে। এছাড়া এখানে তো ব্যাঘ্র প্রকল্প আছে, বকখালিতে কুমির প্রকল্প আছে। এছাড়া ফ্রেজারগঞ্জ বা বঙ্গোপসাগরের মানুষ তো ঘুরতে যান, কাকদ্বীপ, বকখালি এইসব জায়গায়, সমুদ্রের জায়গায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলে মানুষ ডায়মন্ড হারবার বেড়াতেও যান, পর্যটন কেন্দ্রও বলতে পারো। এরপরে আসছি কলকাতা, সব থেকে শেষে আসবো কলকাতা। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, এবং স্বাভাবিকভাবে এখানে গুরুত্বপূর্ণ সমস্ত অফিস, প্রশাসনিক ভবন ইত্যাদি রয়েছে। এখানে যেগুলো তোমরা দেখতে যাও, প্রধান নদী তো গঙ্গা, জানোই তোমরা। আর এখানে যেসব জিনিস তোমরা দেখতে আসো সেটা হচ্ছে সায়েন্স সিটি, নিকো পার্ক, এগুলো তোমাদের দেখতে ভালো লাগে। আলিপুর চিড়িয়াখানা তো আছেই, আলিপুর চিড়িয়াখানাও তোমরা ছবি দেখতে পাবে, সেখানে কত রকম জন্তু জানোয়ার আছে। এছাড়া আরো অনেক অনেক জিনিস আছে, যেগুলো হচ্ছে যেমন ধরো আকাশবাণী বা বেতার কেন্দ্র। এখন যেরকম তোমরা টিভি দেখো বা দূরদর্শন কেন্দ্র, সেটাও কলকাতাতেই অবস্থিত। আকাশবাণী বা বেতার ভবন, যেটা ইডেন গার্ডেন, একটা বড় স্টেডিয়াম, সেখানে ক্রিকেট খেলা হয়, তার ঠিক পাশেই রয়েছে। ছোটবেলায় আমরা খুব রেডিওতে গান শুনতাম, নাটক শুনতাম, গল্প দাদুর আসর সেগুলো শুনতাম। তখন কিন্তু আমাদের কাছে টিভি ছিল না, রেডিওটাই আমাদের একমাত্র ভরসা ছিল বিনোদনের। এখন তোমরা টিভি অনেক ছোটবেলা থেকে দেখতে পাচ্ছ, আমাদের ছোটবেলায় আমরা টিভি দেখিনি। এর কিছুটা দূরেই আছে রাজভবন, যেখানে রাজ্যপাল বসবাস করেন। এছাড়া সায়েন্স সিটি, নিকো পার্কের নাম তো আগেই বলেছি। হাওড়া ব্রিজটাও একটা বড়সড় দেখার জায়গা। বিড়লা তারামণ্ডল, সেটাও মানে আকাশ এবং সূর্য নক্ষত্রের অনেক কিছু সেখানে দেখা যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটাও খুব বিখ্যাত, সেটাও তোমরা অনেকে দেখতে যাও। তার সামনেই বিরাট ময়দান। শহীদ মিনার, শহীদের মানে শহীদ মিনারটা আমাদের একটা খুব উল্লেখযোগ্য দ্রষ্টব্য একটা জায়গা। সেন্ট পলস ক্যাথিড্রাল, তারপরে জিপিও, খুব বড় একটা পোস্ট অফিস বলতে পারো। এগুলো সব মানে কলকাতার অনেক বছরের পুরনো, তো কলকাতার অনেক বয়স হয়ে গেল। এবং কলকাতা তো আগে আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল, পরে সেটা দিল্লিতে যায়। কিন্তু যেহেতু কলকাতা রাজধানী ছিল, যার জন্য কলকাতায় ব্রিটিশ আমলের তৈরি অনেক ধরনের বাড়ি ইত্যাদি ইত্যাদি দেখার জিনিস আছে। যেমন জিপিওটাই খুব বড় একটা বাড়ি, এরকম সমস্ত জিনিস রয়েছে। তো কলকাতাটা এখানে তো শিল্প আছেই, নানান ধরনের রাসায়নিক শিল্প, সার শিল্প, বস্ত্র শিল্প, ইলেকট্রনিক্স জিনিস তৈরির শিল্প ইত্যাদি সমস্ত কলকাতায় রয়েছে। আর সমস্ত প্রশাসনিক ভবনের কথা তো আগেই বললাম। যাই হোক, এইবারে আমরা কিন্তু প্রেসিডেন্সি বিভাগের 5টা জেলাও পড়ে নিলাম। তার মানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে 5টা বিভাগ, সব কটা বিভাগ আমাদের শেষ হয়ে গেল। প্রত্যেকবারের মতো এবারেও আমি একটা কাজ তোমাদের দেবো, লিখিত কাজ তোমাদের দেব, তোমরা যথাসময়ে করে সেটা আমাকে জমা দেবে।